পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন কিছু রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সংশ্লিষ্টতা পেয়েছে তদন্ত কমিশন। সশস্ত্র বাহিনী ও গোয়েন্দার ব্যর্থতার অভিযোগ। সময়মতো সামরিক ব্যবস্থা গ্রহণ করলে এই নৃশংস হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধ প্রতিরোধ করা যেত। রাষ্ট্রের মূল নীতি সহ অমীমাংসিত ৫ ইস্যুতে ঐকমত্য কমিশনের বৈঠক চলছে। সব দলই সংস্কারের ব্যাপারে আন্তরিক মন্তব্য ডক্টর আলী রিয়াজের। প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় ধ্বংসের মুখে জীববৈচিত্র্য বললেন প্রধান উপদেষ্টা। বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে ৩১ ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান। আমি এদেশের তরুণ সমাজের প্রতি আহ্বান জানাই, জলবায়ু সংকট মোকাবেলায় এবং পরিবেশ দূষণ রোধে তোমরা তোমাদের কার্যকর ভূমিকা অবশ্যই রাখবে। প্রাথমিক স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দিয়ে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ। তৈরি হচ্ছে ফার্মেসি ও অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক, থাকবে আলাদা সচিবালয়। সরকারি স্বাস্থ্যসেবা সম্পর্কে মানুষের অসন্তোষ আছে, কিন্তু তীব্র মাত্রায় না সেটা। আমরা এটাকে আরো অনেক বেশি সন্তুষ্ট করতে চাই তাদেরকে, এবং তাদের যেই জায়গায় ব্যয়, এই ব্যয়গুলো আমরা কমাতে চাই। যুদ্ধ বন্ধ হওয়ায় ইরানে বিজয়ের উল্লাস, স্বস্তিতে ইসরায়েলিরা। সামরিক মিশনে গত 2 দশকে প্রায় 6 লাখ কোটি টাকা ডলার খরচ করেছে যুক্তরাষ্ট্র। দুপুরের বাংলাদেশে আমন্ত্রণ দর্শক, আপনাদের সাথে আমি জান্নাতুল কলি আছি। শিরোনামগুলো দেখছিলেন। পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন কিছু রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সংশ্লিষ্টতা পেয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। এছাড়া শেখ হাসিনা সহ 14 জনকে সাক্ষ্য প্রদানের জন্য আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কমিশন জানিয়েছে, এরই মধ্যে আওয়ামী লীগ নেতা মির্জা আজম এবং জাহাঙ্গীর কবির নানকের লিখিত জবানবন্দি ইমেইলে নেওয়া হয়েছে। কমিশন মনে করে সময় মতো সামরিক ব্যবস্থা গ্রহণ করলে এই নৃশংস হত্যাকাণ্ড এবং অন্যান্য অপরাধ প্রতিরোধ করা যেত। 2009 সাল 25 ফেব্রুয়ারি সকালে কলঙ্কজনক ঘটনার সাক্ষী হয় দেশের মানুষ। বিদ্রোহের নামে হত্যা করা হয় 57 জন সামরিক কর্মকর্তাকে, যা দেশের ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত। 2024-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ডিসেম্বরে গঠিত হয় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। উদ্দেশ্য পিলখানা হত্যাকাণ্ডের নির্মোহ তদন্ত। গঠনের 114 দিনের মাথায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে 3য় সংবাদ সম্মেলনে তদন্তের অগ্রগতি তুলে ধরা হয়। কমিশন বলছে, ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা ও গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতায় ভয়াবহ রূপ নেয় পিলখানা হত্যাকাণ্ড। কমিশনের প্রধান জানান, এ হত্যাকাণ্ডে তৎকালীন গুরুত্বপূর্ণ রাজনৈতিক কিছু ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে। এই হত্যাকাণ্ড দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল উল্লেখ করে বলেন, তৎকালীন সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো দায়িত্ব পালনে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। হয়েছে আলামত ধ্বংসের চেষ্টাও। অভিযোগ আছে গণমাধ্যমের পক্ষপাত দুষ্টতার। প্রাপ্ত তথ্য উপাত্ত থেকে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের নানা মাত্রায় সংশ্লিষ্টতার যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে। 25-26 ফেব্রুয়ারি 2009-এ পিলখানায় সংঘটিত এই হত্যাকাণ্ডটি একটি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল হিসেবে কমিশনের কাছে প্রতীয়মান হয়েছে। রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের নামে অযথা কালক্ষেপণ করায় এবং সশস্ত্র বাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয় থাকার কারণে বিদ্রোহীরা নির্বিঘ্নে হত্যাকাণ্ড অন্যান্য অপরাধ সংগঠন করতে সমর্থ হয়েছে। কমিশন মনে করে যে সময় মতো সামরিক ব্যবস্থা গ্রহণ করলে এই নৃশংস হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধ প্রতিরোধ করা যেত। এরই মধ্যে শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ সেলিম, তারিক আহমেদ সিদ্দিক সহ 14 জনকে সাক্ষ্য প্রদানের জন্য আহ্বান জানিয়ে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন। ইমেইলের মাধ্যমে জবানবন্দি দিয়েছেন আওয়ামী লীগ নেতা মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানক। এখনও 50 জনের সাক্ষ্য গ্রহণ এবং কিছু বিদেশি ও সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ বাকি থাকায় আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বৃদ্ধির অনুরোধ করা হয়েছে। 50-এর অধিক ব্যক্তির সাক্ষ্য গ্রহণ এখনও বাকি আছে। এছাড়া কিছু সংখ্যক ব্যক্তির পুনঃসাক্ষ্য গ্রহণেরও প্রয়োজন হবে। কিছু বিদেশি দূতাবাসের ও সংস্থার সাথে যোগাযোগ করে তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে, যার জন্য কিছু সময় প্রয়োজন। এসব বাস্তবতা বিবেচনায় নিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের মেয়াদ 30 সেপ্টেম্বর 2025 পর্যন্ত বৃদ্ধির জন্য অনুরোধ করা হয়েছে।
কমিশন প্রধান দাবি করছেন, হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরে ঘটনার কারণ ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অপারেশন ডালভাত নিয়ে অসন্তোষ ও জঙ্গি সংশ্লিষ্টতা সহ নানা মিথ্যা তথ্য প্রচার করা হয়েছিল। 33 জন ব্যক্তির দেশ ত্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রের মূলনীতি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এনসিসি গঠন কাঠামো, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনে। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে দ্বিতীয় পর্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই বিষয় ভিত্তিক আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। দুদিন বিরতির পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল 10:30টায় শুরু হয় বৈঠক। দ্বিতীয় পর্বের 5 দিনে যেসব সংস্কার প্রস্তাব নিয়ে ঐকমত্য হয়নি সেগুলো নিয়ে আলোচনা শুরু করেন নেতারা। দ্বিতীয় পর্বের আলোচনায় এখনও বেশিরভাগ ক্ষেত্রেই ঐকমত্যে পৌঁছাতে পারেনি দলগুলো। এই পর্বে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে দলগুলোর সঙ্গে মোট 20টি বিষয় নিয়ে আলোচনার প্রস্তুতি আছে কমিশনের। বৈঠকের শুরুতে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ আশা করেন আজকের আলোচনা অগ্রগতি হবে। সব দল সহযোগিতা করছে এবং সংস্কারের বিষয়ে আন্তরিক বলেও জানিয়েছেন তিনি। সহসভাপতি আলী রিয়াজ তিনি কথা বলছেন। আমরা গত কিছুদিন ধরে আলোচনার ক্ষেত্রে যে সমস্ত বিষয়ে অমীমাংস থেকেছে এবং ক্ষেত্র বিশেষে পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত বলে বিবেচিত হয়েছে সেগুলিকে আজকে আমরা আলোচনা করার জন্য সূচিতে অন্তর্ভুক্ত করেছি। আমরা আশা করছি যে ক্ষেত্রেও খানিকটা অগ্রগতি অর্জন করা যাবে। ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর মধ্যাহ্ন বিরতিতে কথা বলছেন রাজনৈতিকদের। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। এবং যেই কথাটা এটার বিপক্ষে এসেছে যে নির্বাহী বিভাগের ক্ষমতা হ্রাস হবে, আমরা সেখানে বলেছি নির্বাহী বিভাগের কাজ তো আপনার নির্বাচন কমিশন নিয়োগ দেয়া না, এগুলো সাংবিধানিক দায়িত্ব, এগুলোকে সবসময় বলা হয়েছে। আমরা সেখানে প্রশ্ন করেছিলাম যে আপনারা তো চান যে এই প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষ থাকুক, চান কিনা? সবাই বলেছে হ্যাঁ চাই। তো নিরপেক্ষ যদি চান তাহলে একটা কমিটি দিয়ে করলে অসুবিধাটা কোথায়? সুতরাং এটা শুধুমাত্র একটা বাহানা। আমরা মনে করি নির্বাহী বিভাগের ক্ষমতা কোনোভাবেই হ্রাস হবে না, বরং বাংলাদেশের মানুষ নিজেদেরকে গৌরবান্বিত মনে করবে যে নির্বাচন কমিশন নিয়োগ, দুদক নিয়োগ, পিএসসি চেয়ারম্যান নিয়োগ নিয়ে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, তারপর স্পিকার, ডেপুটি স্পিকার উভয় কক্ষের সবাই মিলে আলোচনা করছেন এবং প্রেসিডেন্টের প্রতিনিধি, চিফ জাস্টিসের প্রতিনিধি থাকবেন। এর চাইতে সুন্দর প্রস্তাব আর হতে পারে না। আমরা এখন চাই, দোয়া করেন যে বিকালের মধ্যে যাতে আমরা এটা নিয়ে একমত হয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে। রাজনৈতিক নেতারা কথা বলছিলেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীও, শুনছিলাম তাদের বক্তব্য। যাচ্ছি পরের খবরে। বর্তমান নির্বাচন কমিশনেই আস্থা রাখতে চায় জামায়াত। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলছেন, বিগত 3টি কমিশনের মতো নয় এখনকার কমিশন। নিবন্ধন এবং প্রতীক ফিরে পাওয়ার পর সকলের প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে জামায়াতের প্রতিনিধি দল, আর সেখানে তারা নির্বাচনে অংশগ্রহণমূলক করতে একাধিক প্রস্তাবও তুলে ধরেন। বৈঠক শেষে হামিদুর রহমান আজাদ বলেন, আদালতের রায় বাস্তবায়নের মাধ্যমে প্রমাণ হয়েছে অন্যায়ভাবে রাজনৈতিক কারণে জামায়াতের নিবন্ধন এবং প্রতীক বাতিল করেছিল আওয়ামী লীগ। আর এ সময় স্থানীয় সরকার নির্বাচনেরও নির্দলীয় সরকারের অধীনে করার প্রস্তাব দেন তিনি। দাবি জানান জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের। আমরা আগেও বলেছি, আমরা ইলেকশন কমিশন, সরকার সবকিছু আমরা অবজার্ভ করে চলছি। বিশেষ করে ইলেকশন কমিশন তো এখনো কার্যক্রম প্র্যাকটিক্যালি করেন নাই, ওনারা যা করছেন হলো অফিসিয়ালি করছেন। সুতরাং এই জায়গায় আস্থা অনাস্থার বিষয়টা আমরা আপাতত মন্তব্য করছি না, আমরা অবজার্ভ করছি এবং এ পর্যন্ত ওনারা যে জায়গায় সঠিক কাজ করেছে আমরা সেটা সঠিক বলবো, কালোকে কালো, সাদাকে সাদা বলতে হবে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস এবং বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বলেন, জীবন বাঁচাতে হলে পরিবেশ বাঁচাতে হবে, কিন্তু সেই পরিবেশকে মানুষ নিয়মিত ধ্বংস করে যাচ্ছে। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার পরিবেশ রক্ষায় বেশ কিছু উদ্যোগ নিয়েছে, যা বাস্তবায়ন করলে নিজ আবাসস্থলে ফিরবে বন্যপ্রাণী। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান বলেন,
সরকার এ পর্যন্ত 11,459 একর বনভূমি, 20টি খাল এবং 4টি নদী দখলমুক্ত করেছে। এছাড়া সুপারশপগুলোয় শতভাগ পলিথিন মুক্ত হয়েছে বলেও জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ অবদান রাখা 31 ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প সময়ের মধ্যে পরিবেশ সংরক্ষণের বিষয়ে কিছু উদ্যোগ নিয়েছে। আমরা বিশ্বাস করি এই উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়িত হলে শালবন, সোনাদিয়া বন আর চুনতি বন তার হারানো রূপ ফিরে পাবে। বন্য প্রাণীরা আবার তাদের আবাসে ফিরে আসবে। আমি এদেশের তরুণ সমাজের প্রতি আহ্বান জানাই, জলবায়ু সংকট মোকাবেলায় এবং পরিবেশ দূষণ রোধে তোমরা তোমাদের কার্যকর ভূমিকা অবশ্যই রাখবে। শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় পরবর্তী শুনানি 2 জুলাই। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি এমন বক্তব্যের জন্য শেখ হাসিনা সহ 2 জনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুনানি শেষে আদালত নতুন দিন ধার্য করেন। এর আগে প্রশ্ন উঠায় রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমিনুল গনি টিটুকে সরিয়ে দেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনার পক্ষ থেকে স্টেট ডিফেন্স হিসেবে আইনজীবী আমির হোসেনকে নতুন করে নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশন বলেছে, পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও হাজির হয়ে বা আইনজীবীর মাধ্যমে কোনো ব্যাখ্যা দেননি শেখ হাসিনা। এখন আইন অনুযায়ী আদালত অবমাননার মামলায় এই 2 জনের সাজা দিতে পারবে ট্রাইব্যুনাল। 1 জুলাই থেকে স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন শুরু হচ্ছে। অপেক্ষা অনুমোদনের। সুপারিশ বাস্তবায়নে কাজ করবে আলাদা সচিবালয়। গুরুত্ব পাচ্ছে কম টাকায় অত্যাবশ্যকীয় ওষুধ এবং রোগ নির্ণয়ের সরকারি সুবিধা বাড়ানো, একই সাথে প্রাথমিক স্বাস্থ্যকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্তি করার বিষয়। স্বাস্থ্য খাতকে জনমুখী ও সর্বজনীন করতে 2024 সালের 17 নভেম্বর একটি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। প্রতিবেদন জমা হয় চলতি বছরের 5 এপ্রিল। স্বাস্থ্য বিভাগ বলছে, কমিশনের সুপারিশ বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। গুরুত্ব পাচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবা। বিষয়টিকে মৌলিক অধিকার হিসেবে আইন তৈরি করা হবে। মধ্য জুলাইয়ে চূড়ান্ত হবে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা। এর ফলে 250-র বেশি জরুরি ওষুধ কম টাকায় কিনতে পারবেন রোগীরা। এছাড়া সারা দেশে সরকারি ফার্মেসি ও অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলছে সরকার। যদিও আমরা মনে করি যে এখনও সরকারি স্বাস্থ্যসেবা সম্পর্কে মানুষের অসন্তোষ আছে, কিন্তু তীব্র মাত্রায় না সেটা। আমরা এটাকে আরও অনেক বেশি সন্তুষ্ট করতে চাই তাদেরকে, এবং তাদের যেই জায়গায় ব্যয়, এই ব্যয়গুলো আমরা কমাতে চাই। এখন পর্যন্ত সরকারি স্বাস্থ্যসেবা নেওয়ার পরে মূলত ব্যয় করতে হয় 2টো জায়গায়, একটা ওষুধ, একটা ডায়াগনস্টিক। বড় সিদ্ধান্ত বাস্তবায়নের আগে বিদ্যমান সক্ষমতা ও জনসম্পদ কাজে লাগিয়ে সর্বোচ্চ সেবা নিশ্চিতের লক্ষ্য স্বাস্থ্য বিভাগের। কমিশনের সুপারিশ বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা ও দীর্ঘসূত্রতা এড়াতে করা হবে স্বাধীন সচিবালয় বা টাস্কফোর্স। প্রধান থাকবেন স্বাস্থ্যের শীর্ষ কর্মকর্তাদের কেউ। সরকার যেহেতু এটা বাস্তবায়ন করছেন, সরকারের সকল সংশ্লিষ্ট দপ্তরগুলোর তাদেরকে কনসাল্ট করে তাদের মাধ্যমে, এবং আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট সেক্রেটারিয়েটের মাধ্যমে সেটা আমরা করবো। নাম সেক্রেটারিয়েট হতে পারে, ইউনিট হতে পারে, অথবা এটা একটা টাস্ক ফোর্স হতে পারে, যে কোনো নাম হতে পারে, কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট বডি। এটা নির্ভর করে আমাদের কীভাবে অনুমোদনটা পাওয়া যায়। শহরে প্রাথমিক স্বাস্থ্যসেবার আয়োজন নেই বললেই চলে। বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে চায় সরকার। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ 3য় দিনের মতো কলম বিরতি কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বেলা 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে কলম বিরতি। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা এবং রফতানি কার্যক্রম এই কর্মসূচির বাইরে থাকছে। গতকালও 5 ঘণ্টা কলম বিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করেন রাজস্ব কর্মকর্তা ও কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ অভিযোগ, গভীর রাতে প্রজ্ঞাপন দিয়ে এনবিআর 2 ভাগে বিভক্ত করার ঘোষণা দেয় সরকার। তবে বিভক্তির পর কার্যপ্রণালী ঠিক করতে সংস্কার সম্পর্কিত কমিটিতে ঐক্য পরিষদের কোনো প্রতিনিধি রাখা হয়নি, এমনকি ঐক্য পরিষদের সঙ্গে আলোচনাও করা হয়নি। আর এই বিষয়ে আন্দোলন শুরু হলে গণহারে বদলি করা হচ্ছে। প্রতিবাদে কলম বিরতি দিয়ে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবি তোলা হয়েছে। তবে সার্বিক বিষয়ে আলোচনার জন্য কাল সচিবালয়ের সব পক্ষের সঙ্গে বৈঠক ডেকেছেন অর্থ উপদেষ্টা। যে কোনো নেগোসিয়েশনে একটা সদিচ্ছা প্রকাশ করতে হবে। এখনো তাদের পক্ষ থেকে কোনো সদিচ্ছা তো নেই। তারা বিভিন্নভাবে সময়ক্ষেপণ করে বিভিন্ন ছলচাতুরির আশ্রয় নিয়ে এই পুরো প্রক্রিয়াটাকে ব্যাহত করছে।
এনবিআর কর্মকর্তাদের চলমান অযৌক্তিক আন্দোলনে কিছু ব্যবসায়ীদের ইন্ধন থাকতে পারে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, এনবিআর সংস্কার করা হয়েছে ভালোর জন্যই। বৃহস্পতিবার এনবিআর কর্মকর্তাদের সাথে বৈঠকের পর সমাধান হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি। বলেন, দেশের অর্থনীতি ঠিক রাখতে হলে রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে থাকতে হয়, আর সেটি থাকায় ঋণদাতা সংস্থাগুলোর ঋণে ছাড় দিয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। একই সাথে তিনি বলেন, বিদেশি বিনিয়োগের গতি এখন কম থাকলেও দেশের অর্থনৈতিক অবস্থা ভালো, আর দেশের অর্থনীতিতে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার প্রভাব পড়েনি জানিয়েছেন তিনি। বলেন, আগের মূল্যেই তেলসহ সব আমদানি করা হচ্ছে। আগের সরকার সময় কিছু সংখ্যক ব্যবসায়ী তারাই কিন্তু বেনিফিট হতো, ভালো যারা লেভেল প্লেইং ফিল্ড তারা কিন্তু ওদের ধারে কাছে যেতে পারতো না। অতএব তাদের একটা অনুমান করে বলছে যে এখানে কিছু স্বার্থ আছে, না হলে হঠাৎ করে ওরা ওদের ক্যারিয়ার টেরিয়ার নিয়ে এত চটে গেল, অন্য যদি কিছু ইসে না থাকে, এটা হলো আমার অনুমান, এটা ব্যবসাতে আমি দোষ দিচ্ছি না। রাজধানীর মগবাজার থেকে সাবেক সিসি কাজী হাবিবুল আওয়ালকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আর এই বিষয়েই আরো জানাতে বাংলা মোটর সেন্টার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, হাবিবুল আওয়ালকে গ্রেফতারের খবর আমরা শুনেছি, এখন তিনি কোথায় আছেন এবং এ ব্যাপারে আর কি কি আপডেট আপনি আমাদেরকে জানাতে পারেন, একটু যদি বলতেন। একটু বলে রাখি যে তার এই গ্রেফতারের গুঞ্জন কিন্তু গত কয়েকদিন ধরেই চলছিল। বিশেষ করে আপনি জানেন যে এখন যে রিমান্ডে আছে বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা, সেদিনই কিন্তু এই হাবিবুল আওয়ালকে গ্রেফতারের একটি খবর কিন্তু রটেছিল, তবে সেটি সত্য হয়নি পরে। তবে আজকে কিছুক্ষণ আগে মগবাজার থেকে ডিবি পুলিশ এই হাবিবুল আওয়ালকে গ্রেফতারের তথ্য জানায় এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তাকে ডিবি হেফাজতেই রাখা হবে এবং সেই সাথে তিনি কিন্তু মামলার আসামি। কলি, আপনি জানেন যে এটি মামলা হয়েছে শেরেবাংলা নগর থানায়, সেই মামলার আসামি এবং তাকে গ্রেফতারের পরপরই যে তথ্যটি ডিবি পুলিশ আমাদেরকে দিয়েছে যে তাকে আজকে হেফাজতে রাখা হবে এবং আগামীকাল রিমান্ড চাইবে পুলিশ, এবং সেই তথ্যটি জানি 10 দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ। এবং একটু বলে রাখি কলি যে এই হাবিবুল আওয়াল এবং যাকে সবশেষ যে নির্বাচন, যেটি আপনি জানেন যে 2024-এর নির্বাচন, সেই নির্বাচনকে বলা হয়ে থাকে ডামি নির্বাচন। তিনি তার কমিশন একটি ভোট করেছে, সেই ভোটে বিএনপি জামাত বড় যে দলগুলো অংশ নেয়নি এবং আওয়ামী লীগ ভোট হয়েছে এবং সেই ভোট নিয়ে অনেক বিতর্ক এবং ভোটের যেই হার আপনি জানেন যে ভোটের হার নিয়েও তিনি এক এক সময় এক এক মন্তব্য করেছে। এই কমিশনের তিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এবং সবশেষ 5 আগস্টের পরপরও তিনি কিন্তু এই কমিশনের দায়িত্ব পালন করছিলেন। পরে আসলে এক সময় আমরা দেখি যে তিনি পদত্যাগ করেন এবং ছাত্র জনতার বিক্ষোভের মুখে তিনি কিন্তু পালিয়ে যান এবং সেই পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে। এবং আরেকটি বিষয় বলে রাখি যে বিএনপির মামলার পরপরই কিন্তু কমিশনারদের গ্রেফতার শুরু হয়েছে এবং এ পর্যন্ত 2 জনকে গ্রেফতার করা হয়েছে। আরও যারা আছেন 3টি নির্বাচন কমিশন ছিল, সেই বিতর্কিত 3 কমিশনের অন্যান্য সদস্যদেরকেও গ্রেফতার করার প্রক্রিয়া কিন্তু ডিবি পুলিশ শুরু করেছে এবং সেই প্রক্রিয়ার অংশ হিসেবে এই সবশেষ কিছুক্ষণ আগে মগবাজার থেকে কিন্তু এই হাবিবুল আওয়াল তাকে গ্রেফতার করা হয়। রাব্বি, ধন্যবাদ আপনাকে। নতুন একাডেমিক ভবন এবং যাতায়াত ব্যবস্থার উন্নতি সহ 37 দফা দাবিতে তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা। সকালে ক্লাস পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসের প্রধান ফটকে অবস্থান নেন তারা। বন্ধ হয়ে যায় প্রশাসনিক কার্যক্রম। এ সময় দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, 5 আগস্টের পর থেকে দাবি আদায়ে মাঠে নামলেও আশ্বাস ছাড়া কোনো সমাধান মেলেনি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং শিক্ষা উপদেষ্টা সশরীরে এসে দাবিগুলো বাস্তবায়ন শুরু না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে শহরের লালবাগ থেকে কলেজ গেট এলাকা পর্যন্ত সেনাবাহিনী এবং পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গাছ থেকে ফুল ছেঁড়া নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে 7 পুলিশ সদস্য সহ 30 জন আহত হয়েছেন। গতরাতে উপজেলার বাহাদুরপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। পুলিশ এবং স্থানীয়রা জানিয়েছেন, কয়েকদিন আগে ফুটবল খেলা নিয়ে মহাজনবাড়ি এবং সরকার বাড়ির মধ্যে ঝগড়া হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসাও করা হয়েছিল। মঙ্গলবার বিকেলে বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই গোষ্ঠীর ছেলেদের মধ্যে ফুটবল খেলা চলছিল, আর ওই সময় মহাজনবাড়ির এক ছেলে পাশের একটি কবরস্থান থেকে ফুল ছিঁড়ে নিয়ে যায়। এরপর সরকার বাড়ির আরেক ছেলে স্কুল আঙিনা থেকে একটি ফুল ছিঁড়ে নিয়ে যায়। পরে বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরবর্তীতে বিষয়টি সংঘর্ষে জড়ায়। ভাঙচুর, আগুন দেওয়া হয় দোকানপাট, বাড়িঘরে। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করা হয়, ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও। আর এ সময় আহত হয়েছেন 7 পুলিশ সদস্য সহ অন্তত 30 জন। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পঞ্চগড়ে সীমান্তের 3টি পয়েন্ট দিয়ে 18 জনকে পুশিন করেছে বিএসএফ। ভোরে শুকানি, টোকাপাড়া এবং জয়ধর ভাঙা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশ ভূখণ্ডে ছেড়ে দেওয়া হয়। পরে আটক করে ক্যাম্পে নিয়ে যায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। বিজিবি জানিয়েছে, শুকানি সীমান্ত দিয়ে নারী শিশু সহ 5 জনকে পুশিন করা হয়েছে। একই সময়ে টোকাপাড়া সীমান্তে 6 এবং জয়ধর সীমান্ত দিয়ে 7 জনকে ঠেলে দেয় বিএসএফ। এরপরে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে। ডলারের বিনিময় মূল্য বাজারের উপর ছেড়ে দেওয়া হলেও দামের ক্ষেত্রে বড় কোনো প্রভাব পড়েনি। মাসের ব্যবধানে দাম বেড়েছে 1 টাকারও কম। এই সময় কোনো ধরনের হস্তক্ষেপও করেনি বাংলাদেশ ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ ভালো থাকায় এর সুফল মিলেছে। বাজার স্থিতিশীল রাখতে যোগান স্বাভাবিক রাখার পাশাপাশি তদারকিও অব্যাহত রাখতে হবে, যাতে কেউ কারসাজি করার সুযোগ না পায়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণের শর্ত পূরণে গেল মাসের মাঝামাঝি সময়ে ডলারের বিনিময় মূল্য ছেড়ে দেওয়া হয় বাজারের উপর। এরপর পেরিয়ে গেছে 1 মাসেরও বেশি সময়। আশঙ্কা থাকলেও এ সময় দামের উপর বড় ধরনের কোনো প্রভাব পড়েনি। লেনদেন হচ্ছে 123 টাকারও নিচে। বাংলাদেশ ব্যাংক বলছে, চাহিদা এবং যোগানের ভিত্তিতেই এখন নির্ধারিত হচ্ছে ডলারের দাম। কোনো ধরনের হস্তক্ষেপ নেই কেন্দ্রীয় ব্যাংকের। আমরা যখন মার্কেটের উপর ছেড়ে দেই তখন কিন্তু আমরা নিজেরাও খুব বেশি যে কনফিডেন্স ছিলাম তা না। এটা কোথায় চলে যেতে, অনেক উপরে চলে যেতে পারে, কিন্তু সেটা কিন্তু হয়নি। কোনো প্রকার হস্তক্ষেপ ছাড়া এবং কোনো প্রকার ডলার বাজারে ছাড়া আমরা ছাড়ি নাই। কিন্তু এই যোগান দেওয়া ছাড়াই মার্কেট যে সর্বোচ্চ 1 টাকার মধ্যে ফ্ল্যাকচুয়েশন হওয়াটা কিন্তু অবশ্যই আপনারা এটাকে স্টেবিলি বলতে হবে। রপ্তানি প্রবৃদ্ধি এবং উচ্চ প্রবাসী আয়ে বেড়েছে বৈদেশিক মুদ্রার যোগান। সে তুলনায় আমদানি না বাড়ায় চাহিদা ছিল তুলনামূলক কম, যার ইতিবাচক প্রভাব পড়েছে রিজার্ভের উপর। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের তদারকি এবং চাহিদা যোগানের সমন্বয়কেও ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ডলার সাপ্লাই বেশ ভালো অবস্থায় আছে, রেমিটেন্স, এক্সপোর্ট, আর তার সাথে সাথে বাজেট সাপোর্টে আমরা কিছু পেয়েছি গত কয়েক মাস। এই জুন মাসে আশা করা হচ্ছে কয়েক বিলিয়ন ডলার একসাথে IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ADB বাজেট সাপোর্ট এই মাসে ঢুকলে আমার মনে হয় সাপ্লাই ওভারঅল এবং সেটার ভিত্তিতে রিজার্ভ একটা ভালো অবস্থায় থাকবে এবং সেটারই একটা সুফল আমরা পাচ্ছি। হঠাৎ করে LC খোলা শুরু হয়ে যায় বেশি, মেশিনারি LC, কমোডিটি LC, র ম্যাটেরিয়াল LC। আমার যদি এক্সপোর্ট প্রসেস প্রপোর্শনেটলি না থাকে তাহলে একটা নেগেটিভ হবে। সুতরাং ওই দিকে খেয়াল রাখতে হবে। ইম্পোর্ট, এক্সপোর্ট, রেগুলেটরি অথরিটি সবাই ভালো করে খেয়াল করে যদি আগাতে চাই তাহলে কোনো অসুবিধা নেই, নাহলেই প্রবলেম হতে পারে। খোলা বাজারেও মোটামুটি স্থিতিশীল রয়েছে ডলারের বিনিময় মূল্য। অর্থ পাচার রোধ করায় ডলার বাজারে আপাতত অস্থিরতার কোনো আশঙ্কা নেই বলেও মনে করেন বিশ্লেষকরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। যাচাই বাছাই ছাড়াই দুদক মহাপরিচালক সহ কর্মকর্তাদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রদান করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুদকের নিজেদের এই অবস্থান তুলে ধরে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল 1 লাখ টাকা শিরোনামে একটি লেখায় দুদকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন। আর এই বিষয়ে দুদকের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, একটি প্রতারক চক্র দুর্নীতি
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, মহাপরিচালক বা কর্মকর্তা পরিচয়ে মামলা থেকে অব্যাহতি প্রদানের কথা বলে প্রতারণা করে আসছে, যার সাথে দুদকের কর্মকর্তাদের কোনো সম্পৃক্ততা নেই। দুদকের কোনো কর্মকর্তা যে কোনো অনৈতিক প্রস্তাব দিলে দুদকের টোল ফ্রি হটলাইন 106 নম্বরে অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে। মেহেরপুরে 2 মোটরসাইকেল সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। সকালে শহরের ওয়াবদা মোড়ে মেহেরপুর কুষ্টিয়া সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, গাংনী থেকে মোটরসাইকেলে মেহেরপুর শহরের দিকে যাচ্ছিলেন অকমল হোসেন, আর শহর থেকে অফিসের উদ্দেশ্যে গাংনী যাচ্ছিলেন প্রকৌশলী মাহফুজুর রহমান। ওয়াবদা মোড় এলাকায় পৌঁছালে একটি প্রাইভেট কার ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ হয় মোটরসাইকেল দুটির, আর এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় 2 জনই। উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইসরায়েলের সাথে লড়াই এবং যুদ্ধবিরতির পর ইরান জুড়ে চলছে উল্লাস। পরমাণু কেন্দ্র ধ্বংসে ব্যর্থতা এবং ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালানোর সফলতা উদযাপন করছে ইরান জুড়ে। এদিকে যুদ্ধবিরতির পর স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন ইসরায়েলিরাও। এর আগে পাল্টাপাল্টি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনে তেহরান, তেল আবিব। রাজধানী তেহরানে সমবেত লাখো লাখো ইরানি ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির পর উল্লাসে পথে নামেন তারা। পরমাণু কেন্দ্র ধ্বংস কিংবা ইসলামী সরকারের পতন, কোনোটিতে ইসরায়েল সফল হয়নি। উল্টো তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালাতে সফল হয়েছে বিপ্লবী গার্ড বাহিনী। তাই যুদ্ধবিরতিকে বিজয় আখ্যা দিয়ে উল্লাসে মাতেন তারা। আমাদের মাথা নত করার ইতিহাস নেই। যারাই আমাদের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছে তারাই ধ্বংস হয়ে গেছে। এদিকে চোখের সামনে নিজের ঘরবাড়ি ধ্বংসের ঘটনায় প্রথমবারের মতো দেখছে ইসরায়েলিরা। যুদ্ধবিরতির পর বাংকার আর আশ্রয়কেন্দ্র থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে তারাও। গেল 12টা দিন খুবই কষ্টে কেটেছে। বাংকারে থাকা নিশ্চয়ই আনন্দজনক কোনো ঘটনা নয়। এদিকে আবারও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। তেহরানের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলেছে IRGC। দাবি, মঙ্গলবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইরানের বিভিন্ন স্থানে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে IDF। এদিকে ইসরায়েলমুখী 2টি ড্রোন ধ্বংসের দাবি করেছে IDF, যা ইরান থেকে ছোড়া হয়েছে ধারণা করে বিবৃতি দেয় ইসরায়েল। আগ্রাসী ইসরায়েল ড্রোন ব্যবহার করে আবারও আমাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। সকাল থেকে এখন পর্যন্ত দেশের কিছু নির্দিষ্ট এলাকা লক্ষ্য করে আক্রমণ করেছে। হামলা অব্যাহত থাকলে আমরা এর উচিত জবাব দেব। এর আগে 12 দিন লড়াইয়ের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মঙ্গলবার যুদ্ধবিরতি কার্যকর হয় ইরান ইসরায়েলের মধ্যে। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। সবচেয়ে শক্তিশালী বোমা মেরেও ধ্বংস করা যায়নি ইরানের পারমাণবিক প্রকল্প। প্রায় অক্ষত আছে সকল সেন্ট্রিফিউজ। মার্কিন অভিযানের 3 দিন পর পেন্টাগনকে প্রাথমিক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এতে বলা হয়, বড়জোর মাস 2 পিছিয়ে যেতে পারে কর্মসূচির গতি। আর এই প্রতিবেদন সরাসরি প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। ভুল আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে সরকারি প্রতিবেদন ফাঁস হওয়াকে রাষ্ট্রদ্রোহিতা হিসেবে দেখছে ট্রাম্প প্রশাসন। 30,000 পাউন্ডের 14টি বাংকার বাস্টার বোমা, 30টির মতো টমাহক মিসাইল, আনুমানিক 75টি প্রিসিশন গাইডেড উইপন, এত সব ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করেও ইরানের কতটা ক্ষতি করতে পারল যুক্তরাষ্ট্র? স্বয়ং মার্কিন গোয়েন্দা তথ্যই বলছে, ইরানের পারমাণবিক স্থাপনার তেমন কোনো ক্ষতিই হয়নি। শনিবার অত্যাধুনিক 7টি B-2 বোমারু বিমান সহ মোট 125টিরও বেশি যুদ্ধবিমান দিয়ে ইরানের 3 সুরক্ষিত পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। অভিযানের পর এটিকে ইতিহাসের অন্যতম সফল হিসাবে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু 72 ঘণ্টা না পেরোতে ট্রাম্পের দাবিকে ভুল প্রমাণ করে নতুন তথ্য জানালো পেন্টাগন। অপারেশন মিডনাইট হ্যামার নামক অভিযানটি নিয়ে একটি মূল্যায়ন প্রতিবেদন তৈরি করে পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি, যেখানে দাবি করা হয় যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু কর্মসূচির উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি। হামলার পরও প্রায় অক্ষত ছিল সেন্ট্রিফিউজগুলো। এমনকি কোনো ক্ষতি হয়নি মজুতকৃত সমৃদ্ধ ইউরেনিয়ামেরও, যা উঠে আসে CNN, CBS এর মতো গণমাধ্যমগুলোর প্রতিবেদনে। রিপোর্ট অনুসারে ইরানের বেশিরভাগ প্রকল্পই এখনও অক্ষত। তেমন কোনো ক্ষতি হয়নি ভূগর্ভস্থ স্থাপনার, শুধু স্থলভাগের অবকাঠামোই ধ্বংস হয়েছে হামলায়। আর তাতে বড়জোর মাস 2 পিছিয়ে যেতে পারে কর্মসূচির গতি। কিন্তু গণমাধ্যমগুলোর দাবি অস্বীকার করেছে হোয়াইট হাউস, জানায় প্রেসিডেন্টকে হেয় করতেই দেয়া হচ্ছে সম্পূর্ণ ভুল ব্যাখ্যা।
বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ডোনাল্ড ট্রাম্পও। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে প্রতিবেদনগুলোকে অসত্য আখ্যা দেন তিনি। আর গোয়েন্দা তথ্য ফাঁসের ঘটনাকে রাষ্ট্রদ্রোহিতার সাথে তুলনা করেছেন ট্রাম্প নিযুক্ত মধ্যপ্রাচ্যের বিশেষ দূত স্টিভ উইটকফ। এর আগে প্রায় 400 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেয় ইরান, যার হদিস পায়নি জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা। এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে কমপক্ষে 10টি পারমাণবিক বোমা বানানো যাবে। অবশ্য ইসরায়েলি কর্মকর্তাদের শঙ্কা, গোপনে কিছু পরমাণু স্থাপনা তৈরি করেছে ইরান, বড় কেন্দ্রগুলো আক্রান্ত হলেও যেখান থেকে কাজ চালিয়ে নেওয়া যাবে। অনিক রহমান, যমুনা নিউজ। গত 2 দশকে মধ্যপ্রাচ্য এবং আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে প্রাণ গেছে প্রায় 47 লাখ মানুষ। এর মধ্যে 9,40,000 মানুষ নিহত হয়েছে সরাসরি সামরিক সংঘাতে। বাকিদের মৃত্যু হয়েছে যুদ্ধের পরোক্ষ প্রভাবে। সরাসরি সংঘাতে ইরাক এবং আফগানিস্তানেই মৃত্যু হয়েছে 5 লাখের বেশি মানুষের। ইয়েমেন, সিরিয়াতেও বিপুল মানুষ নিহত হয়েছেন। ওয়াটসন ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের এক বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর আলোচনায় যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতি। তাদের একের পর এক যুদ্ধে গত 2 দশক ধরেই অস্থিতিশীল মধ্যপ্রাচ্য। মার্কিন সেনাদের আগ্রাসী অভিযানে ইরাক, ইয়েমেন, সিরিয়া রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বহু মানুষের মৃত্যু দেখেছে এশিয়ার আরেক দেশ আফগানিস্তানও। ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের এক বিশ্লেষণ বলছে, 2001 সাল থেকে পরবর্তী 2 দশকে যুক্তরাষ্ট্র পরিচালিত যুদ্ধে সরাসরি সামরিক সংঘাতে মধ্যপ্রাচ্য ও আফগানিস্তানে মৃত্যু হয়েছে 9,40,000 মানুষের। ক্ষুধা, চিকিৎসার অভাবসহ অন্যান্য কারণ আমলে নিলে প্রাণহানির এই সংখ্যা 45 থেকে 47 লাখ। ওয়াটসন ইনস্টিটিউটের পরিসংখ্যান বলছে, এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি দেখেছে ইরাক। 2003 সালে যুদ্ধ শুরুর পর মার্কিন সেনাদের তাণ্ডবে দেশটিতে প্রাণ গেছে 3,15,000 মানুষের। গণবিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগে তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে আগ্রাসন শুরু করেছিল ওয়াশিংটন। তবে আজ পর্যন্ত সেই অস্ত্রের অস্তিত্ব মেলেনি। 9/11 সন্ত্রাসী হামলার পর 2001 সালে আফগানিস্তানে শুরু হয় মার্কিন সেনাদের আল কায়দা বিরোধী অভিযান। প্রায় 20 বছরের যুদ্ধে সেখানে সরাসরি সংঘাতে প্রাণ গেছে 2,43,000 মানুষের। মার্কিন যুদ্ধের কারণে সিরিয়ায় আরও 2,69,000 এবং ইয়েমেনে মৃত্যু হয়েছে 1,12,000। এ সময় যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশের 30,000 মানুষের প্রাণহানি হয়েছে। এসব যুদ্ধে 2 দশকে 5.8 ট্রিলিয়ন অর্থাৎ $5,80,000 কোটি খরচ করেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধে অংশ নেয়া সেনাদের পেছনে যুদ্ধ পরবর্তী খরচ সহ মোট ব্যয় $8 লাখ কোটি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আর এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।